আরণ্যিকার গল্প মানে তোমার চুপ থাকা অনুভবগুলোর শব্দ হয়ে ওঠা। শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি, লিখেছেন সুরাইয়া রাফা। চলুন দেখে আসি সম্পর্কের এক জটিল সমীকরণ কিভাবে সহজ হয়, যেখানে রয়েছে বিচ্ছেদ, প্রেম, প্রণয় এবং পূর্ণতা। শুরু করছি সতর্কতা। যাদের ডেসপারেট কিংবা রাগী হিরো পছন্দ, গল্পটা শুধুমাত্র তাদের জন্য। যাদের কাছে অতিরঞ্জিত মনে হয়, তাদের জন্য নয়। গল্পের স্থানকাল এবং সকল দৃশ্যপট কাল্পনিক। ভালোবাসা একটি 4 অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটা রূপ দান করা যায়, যেমন প্রেম, প্রণয়, মোহ, ঘোর আসক্তি, আরও কত কি। আবার কারো কারো কাছে একটি সঙ্গীন প্রণয়াসক্তি বা আনহেলদি অবসেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমনি সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ের আদ্যপান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে, বন্ধুমহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর। কি করে তৈরি হলো এমন যুগল, এত রাজ্যটক, কোনোদিন ভাঙবে না, আরও কত কি। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস, তেমনটা নয়। ওই যে বললাম, ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালেই। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসা প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহাটাই বেশি কাজ করে। সেই আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থাই, অ্যাট অ্যানি কস্ট। কারো কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ। কারো মতে এই আবার কেমন ভালোবাসা। এটা কোনো কালেই ভালোবাসা নয়, নিছকই আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইচ্ছে পাকা ডার্ক রোমান্স দেখে দেখে ফরেন কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল্ড ডেঞ্জারাস লাভ। এত এত বিশ্লেষণ আর চর্চার বাইরে গিয়েও আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসার টইটুম্বুর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণের ছোট্ট টেবিলটাই সেই শ্যামপুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছুটে মনের অধিকারী রক্তমাংসের মানুষটাও। নিজের মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই মুহূর্তটা, মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মোরা বিকেলে নেই, শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখ জোড়া সবচেয়ে পছন্দের শ্যামপুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যামপুরুষের মাঝে? আহামরি তো কিছু নয়। হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিবহুল গৌরবর্ণও নয়। ছিমছাম গড়নের শ্যামপুরুষ সে। বেশ লম্বা চওড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোল পড়া গাল দুটোতে। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটাই ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধ হয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা, ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে। পড়বে নাই বা কেন? ভার্সিটির তুখোড় ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন, সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সেই জের ধরে ভার্সিটির ভিপিও তিনি। এক নামে সবাই চেনে, তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করেন না তিনি। এই যে এখনও বই পড়ছে, কানে হেডফোন গুঁজে, বইয়ে মুখ ডুবে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে। লাগবেই তো,
এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালেই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউ নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগুলি ক্ষতি কি? নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজুক হেসে টেবিলে টকটক করে সামান্য টোকা দিয়ে ডাকছে ওরও। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এভাবে উপেক্ষা করার কি হলো? ওরুর বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে ওরু আবারও ডাকলো তাকে, কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনোরূপ সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়ে বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজ খাই আওয়াজ তুলে কানের 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি। অ্যালার্মটা বিরক্তির আওয়াজ তুলে কর্ণকোহর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার। কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না ওরও। বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল, এটা বন্ধ করুন নিখিল ভাই। উফ, আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে গায়ের কমফোর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসলো ওরও। ঘুমের ঘোর এখনও কাটেনি। চারদিকের পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের নেই মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওরও। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অব্দি লম্বা সিল্কি চুলগুলোকে মেসিবান করে বিছানা ছাড়লো ওরও। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তিকর কাজ, মেল পাঠানো। গত 1 বছর ধরে এটাও রুটিনে রূপান্তরিত হয়েছে। আপাত যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভেতরের আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো ওরও। মেল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইল ওরও। ওর পরনে কোনো দামি পাজামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লৌহ গার্ড গলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশি সুন্দর লাগছে বাড়ির ফ্রন্টিয়ারটা। পুরান ঢাকার যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এই বাড়ির পূর্বপুরুষরা নায়েব গুমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন। এই বাড়িটার ঠিক কোন প্রজন্মে জানা নেই ওরুর, তবে বাড়িটা বেশ পুরনো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 টাইম লেগে যায়, ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখে পড়ে অযত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতির বিশাল গেট। তাতে মার্বেল পাথর দিয়ে গুটি গুটি অক্ষরে লেখা কৃতিক কুঞ্জ। বছর ত্রিশেক আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারায় ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এবারের ছোট কর্তার জন্মের পরই তার দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটকে সর্বেসর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন, সেই বাড়ির নাম পরিবর্তন করে রাখেন কৃতিকুঞ্জ। সময় পাল্টেছে, সময় তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর আভিজাত্যে মোড়ানো মানুষগুলোও। একে একে খালি হয়েছে কৃতিকুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোকমুখের বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এই পরিবার এগিয়েছে অনেক দূর। দেশ ছাড়িয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চপদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবারে শুধু টাকাই আছে,
পরিবার বলে কিছু নেই, আফসোসের সুরে বলে ওঠে অরু। তখনই নিচতলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল। অরু, এই অরুর বাচ্চা, খেতে নাম। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘড়িতে চোখ রাখলো। 9:35। এই রে, হাবিজাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার উপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশেই ছোট একটা ডাইনিং, 4 জন মতো বসার জায়গা হবে। সেখানেই খাবার সাজাচ্ছে ওর বড় আপা অনু। এবারের কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাটায়। অনু খাবার সার্ভ করতে করতে রেডি হয়ে নিচে নামে অরু। পরনে সেটে আছে টপস আর স্কার্ট, হাতে পুঁথি দিয়ে তৈরি বাঞ্জারা ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিবারটির রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল অরুর চেয়ারে বসার সঙ্গে সঙ্গে। এতক্ষণে আসার সময় হলো তোর? রুমে দরজা আটকে কী করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল, ও রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তোর রেডি হতে লেট হয়? আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগেও ওরও নিশ্চুপ, শুধু ছোট করে প্রশ্ন করে, মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁঝ নেই বলে, সেটা নিজেকেই বরং দেখে আই। আমার দেখতে ভালো লাগে না আপা। বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখে। হসপিটালের ডেটল আর হেক্সাসল এর গন্ধ দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর থেকে ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো, সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক পায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতই বা সামলাবে নিজেকেও। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝোট ঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যেই বহিঃপ্রকাশ ঘটে চড়াও মেজাজের, যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে, আর যাই হোক, ছোট বোনের উপর রাগ ছাড়বে না। কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি, হসপিটাল, হসপিটাল বাড়ি, এ করতে করতেই নিজের খেয়ের নিজেই হারিয়েছে। আপা, আমি গেলাম। আগামী 1 সপ্তাহ কোথাও যাব না। রান্না বান্না সব আমি করব, তবুও প্লিজ রাগ করিস না তুই। এই শোন। অনুর অযাচিত ডাকে পেছনে ঘুরল অরু। ইমেল। অনু কি বলবে সেটা বোধ হয় ওরও জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেল পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসেছে? ওরও তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখান থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করেই সেখান থেকে রিপ্লাই চলে আসবে? এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। ওরও চলে যাওয়ার পরে অনু আনমনে বলে, আমার বিশ্বাস ওরও কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে, আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই ঘুচবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি, রাস্তার দুধারে লোহালক্কর, হলুদ মরিচ, শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার উপর সূর্যি মামা তেজক আলো ছড়াচ্ছে। আজ বোধ হয় ভালোই গরম পড়বে। দুধারে দোকানপাট ছাপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটো চালিত রিক্সা, তাতে চেপে বসে আছে অরু।
পুরো নাম মেহেরিন শেখ অরোরা। এই বছরই ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া, ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারত, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরার বেডে শুয়ে দিনাতিপাত করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিনরাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনার ইতি টেনেছে। ওরও জানে ওর বড় আপা এত রকচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে অনুর থেকে খুব বড়, পৃথিবীতে বোন ওরা দুজন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু। অরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিকশা এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেই অরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সেই সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কথাই নেই, যাকে নিয়ে অরুর স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। ওরও জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহসও ওর নেই। তার উপর নিখিল ভাই ভার্সিটি সিনিয়র, গ্র্যাজুয়েশনও এবছর শেষ তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচবোর্ডে তার মুখটাই এঁকে ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, ওরও শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সেই আশাই সে গড়ে বালি। পেছনে নীলিমার কাটকাট প্রতিউত্তর শুনে ওর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যেই টোনে বলছিলি, আমি কেন, রিক্সাওয়ালা মামারাও শুনেছে, আমি শিওর। আফসোস শুধু নিখিল ভাই শুনল না। কি করে শুনবে? তুই তো তাকে দেখলি চোরের মতো যথাতথা লুকিয়ে পড়িস। তা ঠিক, চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর, এখন কেমন আছেন? একই রকম, আজকেও আবার বকুনি খেয়ে এসেছি। নীলিমা সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছুই দিয়েই ওরুকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার মতো কিছুই নেই। সান্ত্বনা না দিয়ে হয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা, তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছিল? কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় অরু। খুব বেশি হলে হুম হ্যাঁ করে উত্তর দেই। এবারও তাই হলো। এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল অরু। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত। তবুও এ কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেল কেউ যোগাযোগ করে? নীলিমা রাগ সংবরণ করতে না পেরে বলেই ফেলল, কেমন ভাই তোর? মাকে এভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে। ওরও মেকি হাসলো। হুট করেই নীলিমা রাগের কারণ ধরতে পারল না, তবুও নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার? মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? ওরও আবারও হাসে। এই মেয়ের এত কৌতূহল কেন? না তেমন কিছু না। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে ওরও কিছু বলতে যাবে তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওখানেই ইতি ঘটে। চলবে। শেষ হলো সঙ্গীন প্রণয়াশক্তি উপন্যাসটির প্রথম পর্ব। এই উপন্যাসটি আমি আগেই পড়েছি, তাই বলবো প্রথম পর্বে আপনারা হয়তো এতটা মজা পাবেন না, কিন্তু এই উপন্যাসটা সত্যি অনেক দারুণ। আস্তে আস্তে পর্ব আগাবে আর অনেক ভালো লাগবে। ইভেন দ্বিতীয় পর্ব থেকেই কিন্তু কাহিনীটা বুঝতে পারবেন আপনারা। আর আমাদের সবার পছন্দের জায়ান কৃতিক জেকে জান্স কিন্তু চলে এসেছে। এবারই তো জমবে আসল মজা। তো প্রথম পর্বটা এলোমেলো লাগতে পারে, কিন্তু পরবর্তী পর্বগুলো মন দিয়ে শুনবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।